আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 12 নিয়ে আমরা আলোচনা করব সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন আমরা আলোচনা করব। অর্থাৎ সমাস দ্বারা আমরা নতুন শব্দ গঠন করতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আছে দেখেন সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি দ্বারা নতুন শব্দ গঠন করা হবে, আমরা বলবো যে সমাস দ্বারা। তো বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। পরীক্ষায় আসতে পারে যে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে বা এক শব্দে পরিণত হওয়ার নাম কি, আমরা বলবো সমাস বলা হয়। তারপর আমরা দেখেন যে দেয়া আছে, আমরা যদি দেখি এখানে দেয়া আছে যে প্রথম বাক্য দেয়া আছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্তি সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় বাক্যে দেখেন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই যে দুইটা বাক্য দেছে, প্রথম বাক্যে বলছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, প্রথমটার মধ্যে দেছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, আবার বলছে কি সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজ, এগুলোকে আমরা দ্বিতীয় বাক্যের মধ্যে আমরা কী করছি, যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক না বলে আমরা বলছি পরীক্ষা নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি না বলে আমরা বলছি শুধু সময়সূচি, স্কুল ও কলেজ না বলে শুধু বলছি স্কুল কলেজ, সংক্ষিপ্ত করছি। এই সংক্ষেপ করার নামই হচ্ছে কি সমাস। তো দেখেন সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ। পরীক্ষা আসতে পারে যে সমাসবদ্ধ শব্দকে কি বলে, আমরা বলবো সমস্ত পদ। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল কলেজে বলছি, এটাকে বলা হয় সমস্ত পদ। এর প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ, অর্থাৎ প্রথমটাকে বলবো আমরা পূর্বপদ। যেমন দেখেন পরীক্ষা নিয়ন্ত্রকের প্রথমটা আমরা বলবো কি যে পূর্বপদ, আর শেষেরটা বলো পরপদ। যেমন নিয়ন্ত্রক, এখানে দেখেন পরীক্ষা সেটা হচ্ছে পূর্বপদ, অথবা সময়সূচি সময় সেটা পূর্বপদ, স্কুল কলেজের স্কুল সেটা হলো পূর্বপদ, এবং নিয়ন্ত্রক ওই যে পরীক্ষা নিয়ন্ত্রকের যে নিয়ন্ত্রক 2 নাম্বার আছে শেষে আছে, অথবা সময়সূচি যে সূচিটা, অথবা স্কুল কলেজের যে কলেজটা সেটাকে আমরা বলবো পরপদ বলবো। সহজ ভাষায় আমরা যদি বলি সমাসটা আসলে কি, সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি করবে কিভাবে। মনে করেন একটা লম্বা একটা মানে বাক্য বা একটা শব্দ, ওইটাকে আমরা ছোটো করে ফেলবো। যেমন খেয়াল করে দেখেন প্রশ্নটা ছিল এখানে, আমরা যদি খেয়াল করে দেখি এই জায়গার মধ্যে যে এখানে বলছে পরীক্ষা সমূহের মানে নিয়ন্ত্রক, তাহলে খেয়াল করেন যে এখানে যে দেয়া আছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই কথাটা অনেক বড়, তাই এটাকে ছোটো করে আমরা বলছি পরীক্ষা নিয়ন্ত্রক, সমূহের কথাটা বাদ দিয়ে দিছি। বা সময় সংক্রান্ত সূচি কথাটাও অনেক বড়, তাই সংক্রান্তরে বাদ দিয়ে আমরা সময়সূচি বলছি। স্কুল কলেজে আমরা স্কুল ও কলেজ, এখানে ওটাকে বাদ দিয়ে শুধু আমরা বলছি স্কুল কলেজ। এই যে বড় শব্দটাকে আমরা ছোটো করছি, এটাকে বলা হয় সমাস বলা হয়। ছোটো করার পরে যে আপনি ছোটোজন করলেন, করার পরে কি পাইলেন আমরা একটু দেখি, একটু দাঁড়ান। ছোটো করার পরে আমরা যে এই যে এখানে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই কথাটা আমরা ছোটো করে বানাইছি কি পরীক্ষা নিয়ন্ত্রক বানাইছি, ঠিক না। এখানে যে প্রথম শব্দটা আছে এই শব্দটাকে বলা হয় আপনার পূর্বপদ, আর নিয়ন্ত্রক কি শেষের শব্দ না, এটাকে বলা হয় কি পরপদ। একইভাবে দেখেন স্কুল ও কলেজ, এখানে ও বাদ দিয়ে আমরা বানাইছি শুধু স্কুল কলেজ। এখানে স্কুল হচ্ছে আপনার পূর্বপদ, প্রথমটাকে বলা হয় পূর্বপদ, আর পরপদ বলা হয় কলেজকে, কারণ শেষে। ওইটাকে বলতেছে যে প্রথমে থাকলে সেটা বলবো পূর্বপদ, আর পরে থাকলে সেটাকে বলবো আমরা কি পরপদ বলবো। এইটা এখানে বলছে যে সমাসবদ্ধ শব্দকে সমস্ত পদ বলে, আর প্রথম অংশকে বলবো পূর্বপদ, আর পরের অংশটাকে বলবো আমরা পরপদ বলবো, সেটাই বলতেছে। আমরা আরও নিচে দিকে যা আরও ক্লিয়ারভাবে বোঝা যাব। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে বলা হয় ব্যাস বাক্য বলা হয়। পরীক্ষা আসতে পারে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে ব্যাস বাক্য বলে। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো কি পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, ওই যে উপরে যে ছিল সেটাকে আমরা বলবো, এখানে যে উপরে ছিল আমরা যদি খেয়াল করে দেখি আর একটু বোঝাই। খেয়াল করেন এখানে যে দেয়া আছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই পুরাটাকে আমরা বলবো যে কি ব্যাস বাক্য বলবো। এই যে ব্যাস বাক্য, যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে ব্যাস বাক্য বলা হয়। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করে, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, এই পদের ব্যাস বাক্য কী হয়েছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটাকে বলা হয় ব্যাস বাক্য। সময়সূচি পদে কী ছিল সময় সংক্রান্ত সূচি, এটা স্কুল কলেজে কী ছিল স্কুল ও কলেজ, এগুলোকে। এছাড়া যেসব পদ দিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে। প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক হলো সমসমান পদ। সহজ ভাষায় আমরা যদি একটা বলি
তাহলে আমরা কিভাবে বুঝবো? সহজ ভাষা আমরা ধরেন একটা বুঝাই। এই যে এখানে আমরা এক কথায় আমরা এখন উত্তর দেব, ঠিক আছে? এই যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক যে কথাটা বললাম, ওইটাকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে কি আপনার ব্যাস বাক্য। কি বলা হয় এটাকে? ব্যাস বাক্য, ব্যাস বাক্য, ঠিক আছে? কারণ এটা দ্বারা আমরা কি করছি, পরীক্ষার সময় যে দেখছে যেখানে আছে যে সব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করে তাকে ব্যাস বাক্য, যেমন পরীক্ষার সময় নিয়ন্ত্রক, সময়সূচি, পদের ব্যাস বাক্য হলে সময় সংগ্রহ সূচি, এগুলো। তাহলে দেখেন খেয়াল করেন, পরীক্ষার সময়ে নিয়ন্ত্রক যে কথাটা বলছে এটাকে বলা হয় আপনার ব্যাস বাক্য। আর উত্তরটা কি হচ্ছে, উত্তরটা কিন্তু হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, এই যেখানে আছে সমস্ত পদ বলা হয়। তাহলে বোঝা গেল যে বড় যে মানে বাক্যটা থাকবে, বড় যে শব্দটা থাকবে, যে পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক, এখানে যেটা আছে পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক কথাটা যেটা আছে, পরীক্ষার সময়ের নিয়ন্ত্রক, এটা কিন্তু বড়, ওইটাকে আমরা ব্যাস বাক্য বলবো। আর এটাকে আমরা ছোটো করে বানাইছি কি, পরীক্ষার নিয়ন্ত্রক, অনেকগুলো বাদ দিয়ে ছোটো করছি। এই ছোটোটাকে আমরা বলবো কি, যে সমস্ত পদ বলবো, এটাকে কি সমস্ত পদ। তাহলে যে বড়টা যেটা থাকবে, যেটা থেকে আমরা ছোটো করব, ওই বড়টাকে বলবো আমরা ব্যাস বাক্য। আর যেটাকে আমরা ছোটো করে আনছি সেটাকে বলবো আমরা কি সমস্ত পদ। আর এই ছোটোটার যেটা আমরা ছোটো করে আনছি, ছোটোটার প্রথমটাকে আমরা বলবো কি পূর্বপদ, পরেরটাকে কি বলবো পরপদ, ঠিক আছে? আর প্রত্যেকটা পদকে, যেমন পরীক্ষা বা নিয়ন্ত্রক, এগুলোকে বলা হয় সমসমান পদ। যেমন পরীক্ষা একটা সমসমান পদ, নিয়ন্ত্রক একটা সমসমান পদ। বোঝা গেছে? তাহলে যে বড় বাক্যটা থাকবে বা যে বড় শব্দগুলো থাকবে এটাকে বলবো ব্যাস বাক্য। ছোটো করে যেটা আনছি এটাকে বলবো আমরা সমস্ত পদ। এই সমস্ত পদ যেটা শুরু করছি এটার প্রথমটাকে বলবো পূর্বপদ, পরেরটাকে বলবো কি পরপদ। আবার এই প্রত্যেকটা যেমন পরীক্ষা, নিয়ন্ত্রক, সমূহ, এই যে আছে প্রত্যেকটা শব্দকে সমস্যমান পদ বলা হয়। বুঝা গেছে? ওই যে সমস্যমান পদ বলে। বুঝা গেছে? তো আমরা যদি আরও নিচে যাই, যে সমস্ত পদ সাধারণত এক শব্দে লিখতে হয়। সময়সূচি উচ্চারণের সুবিধার্থে মাঝে মাঝে কি হয়, দুইটার মাঝে হাইফেন দেওয়া যায়, যেমন স্কুল, কলেজ। কিছু কিছু ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদকে আলাদাও লেখা যায়। যা হোক, আমরা এখন যদি দেখি যে সমাস মূলত চার প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মদ্বারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। তাহলে আমরা দেখেন দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ মানে প্রথমটা এবং পরপদ মানে দুই নাম্বারটা বা শেষের পদ, উভয় পদের অর্থ সমান প্রাধান্য পায়। মানে এমন না যে কারো অর্থ কমে গেছে, কারো অর্থ বাইরে গেছে, এরকম না, দুইটা সমান অর্থ পায়। তাহলে দেখেন দ্বন্দ্ব সমাস, যেমন দেখেন যেমন সোনা রূপা, সমস্ত পদের ব্যাস বাক্য কি সোনা ও রূপা, ঠিক আছে? তাহলে দেখেন ভাঙ্গারা যেটা সোনা ও রূপা, এটাকে বলা হয় ব্যাস বাক্য বলা হয়। আর ও বাদ দিয়ে আমরা যে এক শব্দে লিখছি সোনা রূপা, এটাকে বলা হয় আপনার কি সমস্ত পদ। আর স্বর্ণ যেটা, এটাকে বলবো আমরা পূর্বপদ, আর রূপাটাকে আমরা বলবো কি পরপদ বলবো, ওইটা বলছে। তাহলে দ্বন্দ্ব সমাস চীনা রূপা কি দেখবেন যে চীনা রূপা হচ্ছে কি মাঝখানে উ থাকবে। দ্বন্দ্ব সমাস চীনা রূপায় মাঝখানে উ থাকবে মাঝখানে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পূর্বপদ এবং পরপদ মানে কি, ওই যে স্বর্ণ এবং রূপা দুইটাই অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে, একটাকে আরেকটা বাদ দেওয়া হয় নাই। একইভাবে দেখেন আমরা আরও কিছু দেখি, যে এখানে দেয়া আছে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত এবং অনুরূপ শব্দ সংযোগ ঘটে। তাহলে এই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। দ্বন্দ্ব সমাস আলোচনা করে এক জাতীয় জিনিস নিয়ে, বিপরীত জিনিস নিয়ে, দেখতে একই রূপ মানে অনুরূপ জিনিস নিয়ে আলোচনা করে। যেমন দেখেন মা ও বাবা, মা বাবা, ঠিক আছে, এক জাতীয় সমজাতীয়, কারণ দুজনে কি আমাদের অভিভাবক। আবার দেখেন স্বর্গ ও নরক দুইটা হচ্ছে বিপরীত, স্বর্গ একদিক দা, নরক একদিক দা। বা জমা ও খরচ, এটা কিন্তু বিপরীত, জমা করা আর খরচ, আমরা তো ছোটোবেলা পড়ছি জমা খরচ, ঠিক না? অনুরূপ যেমন হাত ও পা, হাত পা, এটাকে অনুরূপ কেন, এটা অঙ্গ বোঝায়, তাই অনুরূপ, ঠিক না? তারপরে দেখেন ঝড় ও বৃষ্টি একই সমার্থক শব্দ, পুতলা ও পুটলি সমার্থক শব্দ, তুমি ও আমি দুইটাই কিন্তু প্রোনাউন, ঠিক না, বিশেষণ, তাই মানে অনুরূপ। আসা ও যাওয়া দুইটাই কিন্তু ভার্ব, অনুরূপ। ধীরে ও সুস্থে দুইটাই কিন্তু অ্যাডভার্ব। ভালো ও মন্দ সেটা হচ্ছে কি অ্যাডজেটিভ, দুইটাই কিন্তু গুণ বা দুষ্গুণ বোঝাইতেছে, ঠিক আছে?
তাহলে চিনার উপায় কি, আমরা এক কথা যদি আমরা উত্তর দিই তাহলে দেখবেন ব্যাস বাক্যটা যেটা সেটার মধ্যে উ থাকবে, ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে, উ কথাটা থাকবে। যেখানে হাত উ পা, হাত পা, মা ও বাবা, মা বাবা, এখানে উ কথা আছে। তাহলে আমরা কয়েকটা ভাবে আমরা চিনতে পারি মানে দ্বন্দ্ব সমাস। এক, প্রথমে উ থাকবে। দ্বিতীয় আমরা বলতে পারি যে সমজাতীয় মানে এক জাত জিনিস থাকবে, বিপরীত শব্দ থাকতে পারে, বা অনুরূপ একই রকম একই জাতের থাকতে পারে। তাহলে এখানে যেগুলো আছে এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, মা ও বাবা, স্বর্গ নরক, এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তো এখানে কিছু দেওয়া আছে, দেখেন আরও কিছু আছে যে কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদে বিভক্তি সমবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ কিছু কিছু দ্বন্দ্ব সমাসে দেখা যায় যে বিভক্তি যেটা আছে সেটা লোপ পায় না, ঠিক আছে, বিভক্তি কি হয় না, লোপ পায় না। যেমন দেখেন হাতে ও কলমে, হাতে কলমে, এখানে হাতে ও কলমে হাত কলম হয় নাই। চোখে ও মুখে, চোখে মুখে, এখানে চোখ মুখ হয় নাই। চলনে ও বলনে, চলনে বলনে, এখানে চলন বলন হয় নাই। মানে ওই যে হাতের সাথে একার যুক্ত করছি, কলমের সাথে একার, চোখের সাথে একার, এগুলোকে বলা হয় বিভক্তি, ঠিক আছে, এগুলোকে বলা হয় বিভক্তি, বলা হয় বিভক্তি, আকার মানে একারটা যে যুক্ত করা হয়েছে। তা বলতেছে যে কিছু কিছু দ্বন্দ্ব সমাসে ওই যে এরকম বিভক্তি যারা একার আছে এগুলো কি হয় না, বিভক্তি লোপ পায় না, মানে থাকে। অর্থাৎ ভাঙ্গাটার মধ্যেও থাকে, উত্তরটার মধ্যেও দেখবেন থাকে। যেমন হাতে কলমে হাত কলম হয় নাই, হাতে কলমে দুইটাই হয়েছে, ওইটা বলতেছে। আবার বলতেছে যে এখানে নিচে আবার বলছে যে সমসমান পদ কখনো কখনো দুইয়ের চেয়েও বেশি হয়। আমরা এতগুলো এখানে যে উপরে আছে মা ও বাবা, এখানে কিন্তু দুইটা নিয়ে, স্বর্গ এবং নরক দুইটা শব্দ, ঝড় ও বৃষ্টি দুইটা শব্দ। এখন বলছে যে দুইয়ের বেশিও থাকতে পারে, তিনটা চারটাও থাকতে পারে। যেমন দেখেন দেয়া আছে সাহেব, বিবি ও গুলাম, তিনটা দেয়া আছে। সাহেব একটা শব্দ, বিবি একটা, গুলাম একটা। তাহলে কি হবে, সাহেব বিবি গুলাম। হাত পা চোখ ও কান, এখানে চারটা দেয়া আছে, হাত পা চোখ কান। উপরে তো আমরা বলছি যে হাতেও কলমে, হাতে একটা কলমে একটা, দুইটা শব্দ। এখন বলতেছে যে দুইটা যা তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, না থাকে সমস্যা কি। এরপর দেখেন কর্মধারয় সমাস। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। উপরে আমরা দ্বন্দ্ব সমাসে আমরা কি পেয়েছিলাম, দেখেন দ্বন্দ্ব সমাসে আমরা পেয়েছিলাম যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ মানে প্রথমটা আর পরপদ মানে কি দুই নাম্বারটা, এই দুইটা শব্দই কি আছে, প্রাধান্য পাইছে। কাউকে ছোটো করা হয় না, কাউকে বাদ দেওয়া হয় না। যেমন মা ও বাবা, এখানে মা যতটুকু গুরুত্ব পাইছে বাবাও ততটুকু গুরুত্ব পাইছে। তাহলে দ্বন্দ্ব সমাসে পূর্ব মানে প্রথম পদ আর পর মানে কি দুই নাম্বার বা শেষের পদ। যেমন মা হচ্ছে প্রথম পদ আর বাবা হচ্ছে দুই নাম্বার পদ। এই দুইটা পদে অর্থ কি সমানভাবে অর্থ প্রাধান্য পাইছে, মানে কি সমানভাবে গুরুত্ব পাইছে। কিন্তু কর্মধারয় সমাসে বলতেছে যে পরপদ মানে শেষে যে শব্দটা থাকবো এটার অর্থ প্রাধান্য মানে অগ্রাধিকার বেশি পাবে, শেষেরটা অগ্রাধিকার বেশি পাবে, প্রথম পদ পাবে না। যেমন দেখেন গোলাপ নামের ফুল, সেটা কি হয়েছে, গোলাপ ফুল, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, ওইটা বলতেছে। ওকে, তারপর দেখেন এখানে কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে। অর্থাৎ কিছু আমরা কর্মধারয় সমাস চিনব কীভাবে, দেখবেন ওইটার মধ্যে কী থাকবে, যে কথাটা উল্লেখ থাকবে। চেনার উপায় কি, যে কথাটা উল্লেখ হয়েছে। দেখেন কর্মধারয় সমাস এখানে যে আছে, এই যে কথাটা কি হবে, উল্লেখ থাকবে কর্মধারয় সমাসে। তাহলে আমরা এই জিনিসটা আমরা ভালোভাবে খেয়াল করব যে আমরা কর্মধারয় সমাসে কি থাকবে, যে কথাটা উল্লেখ থাকবে। যেমন দেখেন কাশ যে জমি, ঘাস জমি, চিত যে সাঁতার, চিত সাঁতার, ভাজা যে বেগুন, বেগুন ভাজা, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, কনক যে চাপা, কনক চাপা, টাক যে মাতা, টাক মাতা, যে চালাক সে চতুর, চালাক চতুর, যে শান্ত সে শিষ্ট, শান্ত শিষ্ট। এখানে যে পাইতাছি কিনা, সবগুলোতে আমরা যদি ভাঙি তাহলে যে পাইতাছি, ঠিক আছে। আবারও আমরা বলতেছি, এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে দেখেন কাশ যে জমি, এটাকে বলা হয় ব্যাস বাক্য, ঠিক আছে। এটা হচ্ছে বাক্যটাকে আমরা ভাঙছি বা সম্পূর্ণ বাক্য, এটাকে বলা হয় কি, ব্যাস বাক্য, বুঝা গেছে। আর উত্তরটা কি পাইছি, উত্তরটা হচ্ছে কাশ জমি, এটাকে বলা হয় কি, সমস্ত পদ, সমস্ত পদ। উত্তর যেটা হবে সেটা হবে কি, সমস্ত পদ হবে। তাহলে এই যে ভাঙছি যেটা, ঘাস যে জমি বা চিত যে সাঁতার বা সিদ্ধ যে আলু, এটাকে বলতেছে আমরা কি, ব্যাস বাক্য। আর উত্তরটা যেটা হবে, উত্তরটা, এই উত্তরটাকে আমরা বলবো কি, সমস্ত পদ। আর উত্তরের মধ্যে প্রথমটা যেটা যে আলু আছে, এই আলুটাকে আমরা বলবো, এই আলুকে বলবো আমরা
পূর্বপদ, আর সিদ্ধ যে আছে এটাকে বলবো আমরা কি পরপদ। একেবারে খাস যেটা আছে এই খাসে বলবো আমরা প্রথম যেটা আছে উত্তরের মধ্যে মানে সমস্ত পদের মধ্যে প্রথম যেটা আছে এটাকে বলবো আমরা পূর্বপদ, আর শেষেরটা যেটা জমি আছে এটা বলবো পরপদ। বোঝা গেছে? আর তাহলে সমসমান পদ কাকে বলে? এই যে সমসমান পদ হচ্ছে যে এখানে দেখেন যে ওই যে খাস এটাকে বলে একটা সমসমান পদ, যে বা জমি এই প্রত্যেকটাকে বা খাস বা জমি এই প্রত্যেকটাকে আমরা বলবো সমসমান পদ। মানে প্রতি শব্দটাকে কনক, যে চাপা, কনক চাপা, এই যে প্রত্যেকটা শব্দ এটাকে বলবো আমরা সমসমান পদ বলবো। উপরে লেখা ছিল, কোথায় লেখা ছিল সমসমান পদ? দেখা আছে এই যে দেখেন এখানে লেখা আছে যে যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলা হয়। তাহলে পরীক্ষার সময় নিয়ন্ত্রক কেন্দ্র আছে পদগুলোর পরীক্ষা সমূহে নিয়ন্ত্রক, এগুলো হচ্ছে সমসমান পদ। তারপর আমরা যদি নিচে যাই, আচ্ছা তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা মানে সমাসের যে ভাঙ্গাটা থাকে, যেমন খাস যে জমি সেটাকে আমরা বলছি কি বলছি, সেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে আপনার ব্যাস বাক্য। উত্তরটা যেটা সেটাকে আমরা বলছি কি, সেটা হচ্ছে সমস্ত পদ। আর উত্তরের মধ্যে যে যে প্রথম শব্দটা থাকবে এটা হচ্ছে আপনার পূর্বপদ, শেষে যেটা থাকবে এটাকে বলবে কি পরপদ। আর প্রত্যেকটা যেমন খাস আর জমি এটাকে আবার সমসমান পদও বলা হয়, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা। তারপর আমরা যদি দেখেন কিছু কর্মদ্বারয় সমাসে পূর্বপদ সংখ্যাবাচক থাকে, যেমন দেখেন 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার মিলন চৌরাস্তা। তাহলে বলছে যে কিছু কর্মদ্বারয় সমাসে দেখবেন প্রথম যেটা পূর্বপদ মানে কি প্রথমটার মধ্যে কি আছে যে সংখ্যা আছে। 3 মানে কি, এখানে যে ত্রিফলা 3 বলছে, 3 মানে 3। চৌরাস্তা দ্বারা কি বোঝায় 4 বোঝাইতেছে, তাই সংখ্যা বোঝাইতেছে। আবার কিছু কর্মদ্বারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায় বলতেছে। আবার কিছু কিছু সমাসে মাঝখানে এগুলো মানে লোপ পায় যায়, বিলুপ্ত হয়ে যায়, বাদ পড়ে। যেমন দেখেন ঘি মাখানো ভাত, ঘি ভাত, এখানে মাখানোটা বাদ গেছে, ঠিক আছে? ঘি মাখানো বাদে বাদ যে বলছি ঘি মাখানো ভাত, এখানে মাখানো শব্দটা কি গেছে বাদ গেছে। ওই যে বাদ গেছে এটাকে বলছে যে মধ্যপদ লুপি কর্মদ্বারয় সমাস। এই যে এটার নাম দিছে কি, নাম দিছে মধ্যপদ লুপি কর্মদ্বারয় সমাস। ঠিক আছে, মাঝখানে পদ লুপ পাইছে, বাদ গেছে, তাই মধ্যপদ লুপি, মধ্যপদ লুপ পাইছে, তাই এটার নাম কি মধ্যপদ লুপি বলা হয়। আরও দেখেন যেমন দেখেন হাতে পরা, যে হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি, এখানে পরা হয় যে কথা বাদ গেছে। ঘরে আশ্রিত জামাই, গড় জামাই, এখানে আশ্রিত কথাটা বাদ গেছে, তাই মধ্যপদ লুপি। বিজয় নির্দেশক পতাকা, এখানে নির্দেশক কথাটা বাদ গেছে, বিজয় পতাকা শুধু বইছে, তাই এটাকে বলবো আমরা মধ্যপদ লুপি। এবার আসেন এখানে দেওয়া আছে যে আমরা যদি খেয়াল করে দেখি যে যার সঙ্গে তুলনা করা হয় তা হচ্ছে উপমান, যার সঙ্গে তুলনা করব সেটা উপমান। কিছু কর্মদ্বারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, এগুলোকে উপমান কর্মদ্বারয় সমাস বলে। যেমন যার সঙ্গে তুলনা বুঝাইলে দেখেন, আর আরেকটা দেখেন একসাথে দুইটা দেখি, নাম্বার দেখি, যাকে তুলনা করা হয় তা হচ্ছে উপমেয়। কিছু কর্মদ্বারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের কি হয় সমাস হয়, তাকে উপমিত কর্মদ্বারয় সমাস বলে। আচ্ছা আমরা বোঝার চেষ্টা করি। বলছে যার সঙ্গে তুলনা করব সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করব সেটা হচ্ছে উপমেয়। আমি যদি বলি সে বাঘের মতো শক্তিশালী, তাহলে আমি কার সাথে তুলনা করছি? বাঘের সাথে। তা বাঘরে বলবো আমরা উপমান। বললাম বাঘের মতো শক্তিশালী সে, তাহলে কার সাথে তুলনা করছি? বাঘের সাথে, তা বাঘ হচ্ছে উপমান। আর কাকে তুলনা করছি? সে, তাহলে সে হবে উপমেয়। আবার বলতে পারি আবার বলি, খেয়াল করে দেখেন, আমরা বললাম যে কামাল বাঘের মতো শক্তিশালী। ও তীর চিহ্ন হয়ে গেছে। কামাল কি বললাম? যে কামাল হচ্ছে কি বাঘের মতো শক্তিশালী। এখন খেয়াল করেন কামাল বাঘের মতো শক্তিশালী বললাম, এখন কামালরে কার সাথে তুলনা করছি? বাঘের সাথে। ওই যে বাঘের সাথে তুলনা করার কারণে বাঘ হবে উপমান। আর কারে তুলনা করছি? কামাল রে, তো কামাল হবে উপমেয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় মনে রাখেন যে উপমান এবং উপমেয় কাকে বলে। যার সাথে তুলনা করব সেটা হবে উপমান, আর যারে তুলনা করছি তাকে হবে উপমেয়। আমরা বলতে পারি যে আরও অনেকভাবে বলতে পারি, যেমন দেখেন এখানে দেওয়া আছে উদাহরণ আমরা দেখি। আচ্ছা আবার বলতেছি,
আমি কি বললাম যে কামাল বাঘের মতো শক্তিশালী, তাহলে কামালরে কার সাথে তুলনা করছি? বাঘের সাথে। তাই বাঘ হচ্ছে উপমান, ঠিক আছে? কারণ যার সাথে তুলনা করছি, বাঘের সাথে তুলনা করছি, যার সাথে তুলনা করছি সে উপমান। আর কাকে তুলনা করছি? কামাল রে। তাই কামাল হবে কি? উপমেয়। এই যে যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। এখন আমরা একটু একটু আনে বুঝি, আর একটু এখানে দেওয়া আছে। যেমন দেখেন, কাজলের মতো কালো তুলনা করছি, ঠিক আছে? শশের মতো ব্যস্ত। শশ মানে হচ্ছে কি আপনার খরগোশ। শস্য মানে কি? খরগোশ। খরগোশ দেখবেন ব্যস্ত থাকবে সবসময়, দেখবেন এক জায়গায় স্থির থাকবে না। খরগোশ দেখবেন একবার ওখানে লাফাইতেছে, ওইদিকে যেতেছে, ওইখানে যেতেছে, মানে সবসময় ব্যস্ত থাকবে। না হলে দেখবেন কোনো কিছু চাবাইতেছে, সবসময় কি মুখে নিয়ে একটা জিনিস কি খাইতে থাকবে। তো ওইটাকে বলতেছে শস্য। শস্য মানে কি? খরগোশ। আর ব্যস্ত, সে সবসময় ব্যস্ত থাকে। তাই বলছে যে তুমি তো শস্য ব্যস্ত, মানে কি শস্যের মতো ব্যস্ত, খরগোশের মতো ব্যস্ত থাকো তুমি। তো এটা তুলনা করছি। আরেকটা দিন যাকে তুলনা করা হয়, যেমন দেখেন পুরুষ সিংহে নেই, পুরুষ সিংহ। তাহলে এখানে সিংহের সাথে তুলনা করছে, সিংহ হচ্ছে উপমান, আর পুরুষের তুলনা করছে, পুরুষ হচ্ছে কি? উপমেয়। আঁকি পদ্মের নেই, পদ্ম আঁকি। মুখ চন্দ্রের নেই, তাহলে চাঁদের সাথে তুলনা করছে মুখ রে, তুলনা করছে চাঁদের সাথে, চাঁদ হচ্ছে কি? উপমান। আর কি তুলনা করছে? মুখ। তাহলে মুখ হবে কি? উপমেয়, ঠিক আছে? এখানে আবার একটা জিনিস কথা আছে, দেখেন যে উপরে দেওয়া আছে যে উপমানের মধ্যে দেওয়া আছে কি বলছে, যে এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। মানে কি? এখানে যে দুইটা আছে দেখেন, কাজল আর কালো, এর মধ্যে শেষেরটা হবে কি? বিশেষণ। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ হবে। দুষ, গুণ, সংখ্যা, কালার, রং, এরকম, ব্যস্ত, এরকম। আর এটার মধ্যে বলতেছে যে উভয় পদে বিশেষ্য হয়। মানে কি? এটার মধ্যে দুইটাই দেখবেন আপনি কি হয়? নাউন হবে। যেমন সিংহ একটা নাম, পুরুষ একটা নাম। একেবারে চন্দ্রমুখের মধ্যে দেখেন চন্দ্র একটা নাম, মুখ একটা নাম। তো এটা দিয়েও আমরা চিনতে পারি। খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছে এখানে, যে চিনার উপায়টা, ঠিক আছে? আমি তো বুঝাইলাম ব্যাখ্যাটা, আর এখানে চিনার উপায় দিচ্ছে। চিনার উপায়টা খুব সুন্দর, আপনি খেয়াল করে দেখেন। যে বলতেছে যে যে উপমানের ক্ষেত্রে কি বলতেছে, যে পরপদ মানে কি? শেষের পদটা বিশেষণ হয়। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে নাম দ্বারা বা যে শব্দ দ্বারা দুষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝা থাকে বলে অ্যাডজেক্টিভ। যেমন কাজল কালো, কালো মানে কি? রং, এটা একটা কি? দুষগুণ বোঝায়। শস্য ব্যস্ত, ব্যস্তটা কি? ব্যস্ত থাকা, এটা তার কি? দুষগুণের ভিতরে পড়ে। তাই একটা কি আছে? বিশেষণ। আর দেখেন সিংহ পুরুষের মধ্যে, সিংহ এবং পুরুষ দুটাই নাম, মানে কি? বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে কি? নাউন। নাউন মানে কি? কোনো কিছুর নামকে নাউন বলে, তাই এটা কিন্তু নাউন। পদ্ম আঁকি, পদ্ম মানে পদ্ম ফুল, আঁকি মানে কি? চোখ, দুইটাই নাম। চন্দ্রমুখ মানে কি? চন্দ্র মানে হচ্ছে কি আপনার একটা নাউন, মুন, আর মুখ মানে মাউথ, এটাও নাম, দুইটাই নাম, মানে কি? দুইটা নাউন। এভাবে আমরা চিনতে পারি। তারপর দেখেন এখানে আরও কিছু আছে, নিচে আমরা যদি যাই তাহলে দেখেন দেয়া আছে কিছু কর্মধারয় সমাসে উপমেয়, কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অবেদ কল্পনা করা হয়, একে বলা হয় রূপক। আচ্ছা, রূপকটা কি আমরা বুঝি? আমরা যদি এমন একটা তুলনা করলাম যেটা কল্পনা, কিছু কর্মধারয় সমস্যা উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করছে। যেমন দেখেন বিষাদ রূপ সিন্ধু, মানে কি? বিষাদ মানে কি? দুঃখ। দুঃখটারে আমরা সিন্ধু নদীর মতো তুলনা করছি, যে আমার দুঃখটা সিন্ধু নদীর সমান। তাই এই যে রূপ ব্যবহার করছে, রূপ মানে কি? কল্পনা, তাই বিষাদ সিন্ধু বলছি। মন রূপ মাঝি, মন মাঝি মানে আমার মন রে নৌকার মাঝির মতো তুলনা করছি। মাঝে যেমন নৌকা যে দিক দিয়ে মন চায় সেদিকে নে, আমার মনও যে দিক দিয়ে মন চায় সেদিকে যায়। তাই মনটাকে মাঝির সাথে তুলনা করছি কল্পনা করে, তাই বলতেছি মন মাঝি। এভাবে এটাকে বলা হয় রূপক বলা হয়। রূপক কাকে বলে? এখানে রূপক দেশে যে রূপক বলা হয় এই কারণে যে যদি কাল্পনিকভাবে তুলনা করছি, মানে কি? মানে কল্পনা করে যে আমার দুঃখটা তো বিষাদ সিন্ধুর মতো, মানে আমার দুঃখটা তো সিন্ধুর মতো। আসলে কি সেটা সম্ভব না? মানুষের মন কি আর মাঝি কি এক কথা নাকি? না, এক কথা না। তাই এই যে তুলনাটা করছি এটা হচ্ছে কি? কাল্পনিক, মনে মনে। তাই এটাকে রূপ দিছি, নাম দিছি রূপ। তাহলে আমরা বুঝবো এটা রূপক কর্মধারয় সমাস। নেক্সট আমরা তৎপুরুষ সমাস নিয়ে আমরা আলোচনা করব। তৎপুরুষ সমাস যদি আমরা বলি, তৎপুরুষ সমাস মানে কি? দেখেন যে সমস্যমান পদের, সমস্যমান মান কি? সমস্যমান কথাটা কি? সমস্যমান পদ কি? আমরা আগে বলছিলাম যে, খেয়াল করে দেখেন, যে বলছিলাম ভালো করে বুঝেন সমস্যমান মানে কি। এই যে মধু দিয়ে মাখা, এই কথাটা এটা হচ্ছে ভাঙ্গা একটা ব্যাস বাক্য বলা হয়। এটার নাম কি? ব্যাস বাক্য। আর উত্তরটা যেটা, সেটার নাম কি বলছিলাম? সমস্ত পদ। আর এই সমস্ত পদের প্রথমটা মধু, সেটাকে আমরা বলবো কি? পূর্বপদ। আর মাখা দুই নম্বরটা বা শেষেরটাকে বলবো কি? পরপদ।
তাহলে সমসমান পদ কাকে বলে? এই যেখানে মধু আছে, মাখা আছে, দিয়ে আছে, এগুলোকে বলা হয় সমসমান পদ বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলতেছে আমরা দেখি যদি, যে সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস, অর্থাৎ যে সমাসে বিভক্তি লোপ পায়। এখন বিভক্তি কি তাই এটাই তো চিনলাম না। বিভক্তি নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। অনুসর্গ লোপ পায়, অনুসর্গ কি তাই ওইটাই তো চিনলাম না। অনুসর্গ নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা অনুসর্গ নিয়ে আলোচনা করব। শুধু এতটুকু এখানে জেনে রাখেন যে যে সমাসের মধ্যে বিভক্তি বাদ যাবে বা অনুসর্গ লোপ পাবে মানে বাদ যাবে, সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। তাহলে কি বললো, যে যে সমাসে যদি বিভক্তি বা অনুসর্গ যদি বাদ যায়, বিভক্তি বা অনুসর্গ যদি কি যায় বাদ যায়, তাহলে সেটাকে আমরা বলবো যে তৎপুরুষ সমাস বলবো। বিভক্তি এবং অনুসর্গ আমরা আলোচনা করব এই বিভক্তি অধ্যায়ে বা অনুসর্গ অধ্যায়ে, সেখানে আমরা আলোচনা করব। এখন আমরা এখানে হালকাভাবে আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো। দেখেন আবার বলতেছি যে বিভক্তি এবং অনুসর্গ লোপ পাইলে সেটা তৎপুরুষ। যেমন দেখেন বিভক্তি লোপ পাইয়া যেভাবে হয়েছে, যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে দেখেন কে কথাটা বাদ গেছে, কে বাদ গেছে, কে, ওই কে বলা হয় বিভক্তি। ছেলেকে বোলানো, ছেলে বোলানো, এখানে কে কথাটা বাদ গেছে, এই কে হচ্ছে আপনার বিভক্তি। বোঝা গেছে? একইভাবে আপনি দেখেন এখানে দেয়া আছে মামার বাড়ি, মামা বাড়ি, দেখেন অন্তঃস্তরটা বাদ গেছে, এটা বিভক্তি। ধানের ক্ষেত, ধান ক্ষেত, ধান বাদ গেছে। পথের রাজা, রাজপথ, এখানে অন্তঃস্তর বাদ গেছে। ঘোলায় বরা, অন্তস্থ অয় যে আছে এটা বাদ গেছে। গাছে পাকা, গাছ পাকা, এখানে যে এক আটটা আছে এই এক আটটা বাদ গেছে। অকালে মৃত্যু, অকাল মৃত্যু, এখানে যে এক আটটা, অকালে যে এক আটটা আছে সেই এক আটটা কি গেছে বাদ গেছে। ওই এটা হচ্ছে বিভক্তি। ঠিক আছে, তাহলে বিভক্তি কি কি পাইলাম, কে, অন্তস্থ র, অন্তস্থ অ। খেয়াল করে দেখেন এখানে বিভক্তি কি কি পাইলাম, বিভক্তি পাইলাম আপনার এখানে কে পাইলাম, তারপর কি পাইলাম এখানে কে দেওয়া আছে, তারপর অন্তস্থ র দেওয়া আছে, অন্তস্থ অ দেওয়া আছে, এক আট দেওয়া আছে, ওইগুলো হচ্ছে বিভক্তি, এগুলো লোপ পাইছে। অনুসর্গ কোনগুলো দেখেন, অনুসর্গ দিয়ে লোপ পাইছে, অনুসর্গ কোনগুলো দেখেন দেশে এখানে দিচ্ছে কি মধু দিয়ে মাখা, কি দিচ্ছে মধু দিয়ে মাখা, মধু মাখা, চিনি দিয়ে পাতা, চিনি পাতা। এই যে দিয়ে কথাটা এটা হচ্ছে অনুসর্গ। রান্নার জন্য ঘর, রান্নাঘর, এই জন্য। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া। আগা থেকে গোড়া, আগা গোড়া। এখানে যে আপনি দেখলেন যে এই জায়গার মধ্যে ওই আপনার দিয়ে কথাটা বাদ গেছে, বা জন্য অথবা থেকে এই কথাটা বাদ গেছে। এই দিয়ে, জন্য, থেকে যে বাদ গেছে এগুলো হচ্ছে আপনার অনুসর্গ, তো এগুলো বাদ যায়। তো বাদ গেলে সেগুলো বলছে যে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে, যে সমাসে ওই যে কে, অন্তঃস্তর, অন্তস্থ, এই যে বিভক্তি আছে এগুলো বাদ যায়, অথবা দিয়ে, জন্য, থেকে এগুলো বাদ যায়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা মুখস্থ করে ফেলবো যে মধু মাখা কাকে বলে, মধু দিয়ে মাখা এটা কি, এটা বলবো যে তৎপুরুষ সমাস, এভাবে বলে ফেলবো। কিছু কিছু ক্ষেত্রে আবার বিভক্তি লোপ পায় না, সেটাকে বলে অলোক বলা হয়। এর আগে আমরা দ্বন্দ্ব সমাসে আমরা পাইছিলাম, দ্বন্দ্ব সমাসে ওই পাইছিলাম যে বিভক্তি লোপ পায় না, যেমন হাতেও কলমে, হাত কলমে না বলে বলছিলাম যে হাতে কলমেই হবে, একা লোপ পাবে না। একইভাবে এখানেও বলছে যে বিভক্তি লোপ পায় না, যেমন দেখেন গরুর গাড়ি, গরু গাড়ি না, অন্তঃস্তর রয়েছে। তেলে বাজা, তেল বাজা না, তেলে বাজাই, এক আটটা ঠিকই রয়ে গেছে। তেলে বাজা, তেল বাজা হয় না, তেলে বাজাই হয়েছে। তাহলে একার কি বাদ গেছে না, তাহলে বিভক্তি বাদ গেছে না, এটাকে বলা হয় অলোক তৎপুরুষ। এবার আসেন বহুব্রীহি সমাস আছে। বহুব্রীহি সমাসটা দেখেন, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটাই অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি বলা হয়। এই জিনিসটা কি আমরা আগে একটু বুঝি। আমরা দ্বন্দ্ব সমাসে দেখি, দ্বন্দ্ব সমাসে কি বলছিলাম দেখেন, দ্বন্দ্ব সমাসে আমরা বলছিলাম যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন দ্বন্দ্ব সমাসে বলছিলাম যে পূর্বপদ এবং পরপদ দুইটাই অর্থ প্রাধান্য পায়, অগ্রাধিকার পায় সমানভাবে। পূর্বপদ মানে কি প্রথম পদটা, আর পরপদ মানে কি পরেরটা। যেমন মা ও বাবা, মা বাবা, এখানে মা হচ্ছে প্রথম পূর্বপদ আর বাবা হচ্ছে কি পরপদ। এই দুইটাই অর্থ কি পেয়েছে, প্রাধান্য পেয়েছে সমান হারে।
আর কর্মদ্বারে বলছে কি যে পরপদ অর্থাৎ শেষের শব্দটা প্রাধান্য বেশি পায়। আর তৎপুরুষে বলছে এটা তৎপুরুষে এসব কিছু বলে নাই। বহুব্রীতে বলছে আপনার কি যে পূর্বপদ বা পরপদ কোনটারই প্রাধান্য পাইছে না, কোনোটার অর্থই না বোঝায় অন্য অর্থ বোঝায়। তাহলে বহুব্রী কি বলতেছে যে দেখো পূর্বপদও আমি নেব না, পরপদও আমি নেব না, কোনো পদের অর্থই আমি নেব না, আমি অন্য একটা অর্থ নেব যারা এখানে নাইই। ঠিক আছে, তাহলে পূর্বপদও নিছে না, পরপদও নিচ্ছে না, অন্য অর্থ নিচ্ছে। যেমন দেখেন বৌবাদ পরিবেশন করে যে অনুষ্ঠানে সেটা হচ্ছে বৌবাদ। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সেটা নাম হচ্ছে কি লাঠালাঠি, ও এটা হচ্ছে আপনার বহুব্রীহি। আরও দেখেন আছে, আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আরও অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারবো। দেখেন দেয়া আছে পূর্বপদ মানে কি প্রথম শব্দটা হবে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, আর পরপদ মানে শেষের শব্দটা হবে আপনার বিশেষ্য মানে নাউন, তাকে বলা হয় সমানাধিকরণ। তাহলে যে মানে সমাসে দেখবেন যে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে নাউন, সেটাকে বলা হয় আপনার সমানাধিকরণ। সমান সমান, প্রথম দিলাম আমি অর্ধেকটা দিলাম বিশেষণ, আর অর্ধেকটা দিলাম আমরা কি বিশেষ্য, মানে অর্ধেকটা দিলাম অ্যাডজেক্টিভ, অর্ধেকটা দিলাম নাউন। যেমন দেখেন এক গু যার, এক গুয়ে, লাল পার যে শাড়ি, লাল পেরে। দেখেন এখানে লাল পেরের প্রথমে যে লাল দেয়া আছে রঙের নাম, এটা বলা হয় অ্যাডজেক্টিভ বিশেষণ। আর পেরে মানে কি পার, এটা বলছে মানে একটা মানে স্থান, যেটা হচ্ছে শাড়ির একটা স্থান, তাহলে এটা হচ্ছে বিশেষ্য মানে কি নাউন। আবার দেখেন পূর্বপদ এবং পরপদ দুইটাই যদি বিশেষ্য হয়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটাই যদি নাউন হয়, তাহলে সেটা বলা হয় বেদীকরণ বহুব্রীহি বলা হয়। অনেক সময় সেটা ক্রিয়া বিশেষ্য হতে পারে, হোক সমস্যা নেই, ক্রিয়া বিশেষ্য আমরা চিনতে পারবো, সমস্যা নেই, বিশেষ্য কথাটা থাকবে। প্রথমটা বলছে প্রথমটা হবে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আর খ বলতেছে দুইটাই হবে বিশেষ্য মানে কি নাউন। যেমন দেখেন গুফে খেজুর যার, গুফ খেজুরে, গুফ মানে হচ্ছে কি আপনার কি মুস, ছেলেদের মুস, তাহলে এটা একটা কি, এটা হচ্ছে আপনার নাম নাউন। আর খেজুর তো খাবারের নাম, এটা তো নাউন, তাহলে দুইটাই নাম বোঝাইতেছে মানে নাউন বোঝাইতেছে। আবার দেখেন যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদ লুপ পায় তাকে বলা হয় পদলোপী বহুব্রীহি বলা হয়। তা আমরা জানি যে মাঝখানে একটা পদ লুপ পাই, এর আগে আমরা পাইছিলাম, কোথায় পাইছিলাম, এই যেখানে পাইছিলাম, দেখেন এখানে পাইছিলাম আমরা, যে বলছিল কি যে মধ্যপদ কি পাইতেছে, লুপ পাইতেছে, তাকে বলা হয় মধ্যপদ লুপী কর্মদ্বারী সমাস বলা হয়। তো একইভাবে এখানে দেখেন, এখানে নিচের দিকে আমরা পাইলাম, এখানেও দেয়া আছে যে এক বা একাধিক পদ কি পাইতেছে, লুপ পাইতেছে, তাকে পদলোপী বলা হয়। যেমন দেখেন চিরুনির মতো দাঁত যার, চিরন দাঁতি, তাহলে মতু কথা বাদ গেছে। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি আর দেয়া হয় যে অনুষ্ঠানে, এই কথাটা কি গেছে, বাদ গেছে, তাই পদলোপী বহুব্রীহি বলা হয় এটাকে। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে সেটাকে বলা হয় ব্যতিহার বলা হয়। মনে রাখতে হবে এখানে কি বলছে যে পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে সেটা বলা হয় ব্যতিহার। পরীক্ষা আসতে পারে যে পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি বলা হয়। চিনবেন কীভাবে, সহজ ভাষা বুঝি, দুইজনে যদি এক কাজ করে সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি। কি বলতেছি যে দুইজনে যদি একটা কাজ করে, দুইজনে মিলে একই কাজ করে, আবার বলতেছি দুইজনে মিলে যদি একই কাজ করে সেটা বলা হয় ব্যতিহার। যেমন দেখেন হাতে হাতে যে যুদ্ধ, দুজনে হাতাহাতি করতেছে, তো হেও তো হাতদা মারতেছে, সেও তো হাতদা মারতেছে, দুজনে কিন্তু একই কাজ করতেছে, তাই হাতাহাতি। কানে কানে যে কথা, কানে কানে, দেখবেন হেও কানে কানে করতেছে, হেও কানে কানে, দুজনে মিলে তো কানে কানে কথা বলে, তাই কানাকানি। তাহলে কি দুজনে কি এক কাজ করতেছে না, দুজনে একই রকম কাজ করতেছে, হাতাহাতি করতেছে, দুজনে একই রকম কানে কানে কথা বলতেছে, তাহলে সেটা একই রকম দুজনে কাজ করলে সেটা বলা হয় ব্যতিহার। এরপর দেখেন যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, কি বললো, পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে। যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্বপদ মানে প্রথম পদ বিভক্তিরা অক্ষুণ্ণ থাকে তাকে অলোক বহুব্রীহি বলে। অলোক নিয়ে আমরা আরও পাইছি, যেমন দেখেন গায়ে গায়ে এসে পড়ে, যে গায়ে পড়া, কানে কাটু যে কানে কাটু, এখানে কানে কান কাটু বলে নাই, গায়ে পড়ে যায় গায়ে পড়া বলে নাই, মানে ওই যে এক আটটা বাদ গেছে না, কানের যে এক আটটা আছে কানে, এই এক আটটা রয়ে গেছে।
আর আমরা জানি একারটা যদি মানে বিভক্তি একারটা যেটা এটা যদি থেকে যায় তাহলে বলা হয় অলোক বহুব্রী বলা হয়। এখান থেকে কী গেছে না, একার বাদ গেছে না, যেভাবে আমরা উপরে পাইছিলাম। এই যে দেখেন যে গরুর গাড়ি, এখানে অন্তঃস্তরা রয়ে গেছিলো, তাই আমরা বলছি কি সেটাও অলোক বলছিলাম। কেন? তেলে ভাজা, তেল ভাজা বলি নাই, তেলে ভাজা একারটা রয়ে গেছিলো। এখানেও এটাই বলছে যদি মানে বিভক্তিটা যদি থেকে যায় তাহলে সেটা অলোক বলা হয়। তারপরে দেখেন দেয়া আছে যে বহুব্রী সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয় তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী। প্রথমটা যদি সংখ্যা হয় তাহলে সেটা বলে সংখ্যাবাচক বহুব্রী। যেমন দেখেন চারভুজ যে ক্ষেত্রে চতুর্ভুজ, চতুর্ভুজের প্রথম কিন্তু চার, চতু মানে চার, সে তার যে যন্ত্রে সে তার, সে মানে কিন্তু তিন, সে তার একটা যন্ত্র আছে, তিন তার দিয়ে একটা মনে করেন মানে এক তারা দু তারার মতো বাজানো হয়। তো তিন তারের যন্ত্র যেহেতু তাহলে তো এখানে তিন আছে, তাহলে এখানে কিন্তু পরীক্ষায় আসতে তিন কথা উল্লেখ নাও থাকতে পারে। পরীক্ষায় উল্লেখ থাকতে পারে যে আপনার সে তার যে যন্ত্র, তিন নাই, বলবে কি সে তার যে যন্ত্রের সেতার, এই সেতার এটা কোন ধরনের, আমরা বলবো সংখ্যাবাচক। সে বলতে এখানে তিন বোঝাইতেছে, ঠিক আছে, সে দ্বারা কি বোঝায় তিন। তাহলে যেগুলো সংখ্যা আছে সামনে, যেমন চতুর্ভুজে বলতেছে কি চার ভুজ যে ক্ষেত্রে চার কথা উল্লেখ করে, সে তার মানে কি তিন তার যে যন্ত্রের, অনেক সময় তিন কথা না উল্লেখ করো সে তার যে যন্ত্রে বলতে পারে, তাহলে আমরা বুঝবো কি এখানে সংখ্যা উল্লেখ আছে, তাহলে সেটাকে বলবো কি সেটা সংখ্যাবাচক বহুব্রী সমাস বলবো। ঠিক আছে, তারপর অনুশীলনী দেওয়া আছে, এগুলো আপনারা চেক করে নেবেন। এরপর আমরা যদি নিচে দিকে দেখি তো পরে মানে আমরা পরিচ্ছেদ 13 সন্ধি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।